জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে আমরা পাঠ করে চলেছি। আজ আমরা এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করব। পর্ব 715, পৃষ্ঠা সংখ্যা 464 এর অধ্যায় থেকে 465 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মায়ের মন্দিরের সামনে গিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন। কিছুদিন আগে তার কাছে বিষ্ণু নামে যে ছেলেটি আসতো, সেই ছেলেটি আত্মহত্যা করেছে। এর জন্য ঠাকুর মনে দুঃখ পাচ্ছেন, কিন্তু তারপরেও আবার নানান জীবতত্ত্বের কথায় ডুবে যাচ্ছেন। ভক্তদেরকে বলছেন যে ওর এইটুকুই হয়তো কাজ বাকি ছিল, পূর্বজন্মের বহু সুকৃতি ছিল, তাই সে এইটুকু কাজ বাকি ছিল, এটা করার জন্য এসে কাজ শেষ হয়ে গেছে, সে চলে গেছে। তবে আত্মহত্যা যে করেছে, আত্মহত্যা মহাপাপ, তাহলে কি হবে? ঠাকুর এখানে বললেন যে না, ঈশ্বর দর্শনের পরে কেউ যদি দেহ ছেড়ে দেয়, সেক্ষেত্রে এই আত্মহত্যা মহাপাপ নিয়ম খাটে না। যেমন উদাহরণ দিয়ে ঠাকুর বললেন যে রাজার শাসন রাজকুমারের জন্য নয়, প্রজাদের জন্য। এই অংশটা পাঠের পর আজকে পরের অংশ পাঠ করছি। প্রভুর বচনে শুনো সুন্দর কাহিনী, চারি যুগ অক্ষয় অমর যত প্রাণী, পূর্ব জন্মের যাবতীয় সংস্কার, স্বীকার্য উচিত করা সবার স্বীকার, প্রকৃত ঘটনা সহ প্রভুদেব কন, শুনিয়াছি কোন কালে কোন একজন করে সব সাধনা নির্জন বনে বসে, কালীর অভয় পদ দর্শন আসে, আসন সবের বুকে বন মধ্যে একা, সাধনায় নানাবিধ দেখে বিভীষিকা, শুনো কি ঘটনা পরে কালীর ইচ্ছায়, বাঘেতে ধরিয়া তারে লইয়া পলায়, নিকটে অত্যুচ্চ গাছে ছিল আর জনা, প্রত্যক্ষ দেখিল চক্ষে যাবত ঘটনা, বিবেচনা মনে মনে করিল তখন, সব সাধনার দ্রব্য সব আয়োজন, যা আছে কপালে হবে বসিব আসনে, এত বলি গাছ থেকে ধীরে ধীরে নামে, বসিয়া সবের বুকে বিশ্বাসের ভরে, মহামন্ত্র কালী নাম খালি জপ করে, অতি অল্পক্ষণের মধ্যে দেখিবারে পায়, সদয় হইয়া শ্যামা প্রত্যক্ষ তথায়, কহিলেন ভক্তবরে মাগহ সত্তর, প্রসন্ন হয়েছি দিব মন মত বর, লোটায় পায়ে মায়ের পায়ে কহে সেই জন, মা তোমার এক কথা, মা তোমায় এক কথা জিজ্ঞাসি এখন, তোমার নিকটে বর মাগিবার আগে, যে করিল আয়োজন তারে লইল বাঘে, জ্ঞান ভক্তি সাধন ভজনহীন আমি, আমারে এতে কৃপা কি হেতু জননী, হাসিয়া হাসিয়া মাতা কোন সেই জনে, জনমান্তরের কথা নাহি তোর মনে, জনমে জনমে কত শত অগণন, মম আশে করিয়াছ সাধন ভজন, অল্প বাকি ছিল তাহা শেষ এইবারে, মনোমত মাগবর দিব আমি তরে, শিবাক্য শুনিয়া এবে বুঝো তুমি মন, হইল বারবার দেহের পতন, কর্মফল স্মৃতি আর কর্মেরও আভাস, দেহের সঙ্গেতে নহে কখনোই নাশ, অলক্ষ্যে জীবের সঙ্গে চলে অবিরল, বস্তুর সহিত যেন ছায়া অবিকল। এই যে ঠাকুরের খুব অল্প বয়সী যুবক এক ভক্ত বিষ্ণু এলো, কিছুদিনের মধ্যেই আবার শরীর ত্যাগ করে চলে গেল। ঠাকুর বললেন তার এইটুকুই কাজ বাকি ছিল, তাই এটা করলো, এটাই তার শেষ জন্ম ছিল, এই কাজ ছাড়া হয়ে গেল, সে চলে গেল। এই কথা বলেই পরে ঠাকুর আবার জীবতত্ত্বের কথা এসছেন। জীবতত্ত্বের কথা কিরকম না, এই যে চার যুগের মধ্যে যত অক্ষয় অমর যত প্রাণী আছে, যারা এই চার যুগের মধ্যে দিয়ে চলছে, তাদের সকলেরই পূর্বজন্মের সংস্কার বহন করে নিয়ে আসতে হচ্ছে। যে যে জীবনে প্রত্যেকেই তার নিজের জীবনে যা যা কর্ম করছেন, এই জীবন এই শরীর ত্যাগ হওয়ার পর সেই কর্মফল কিন্তু তার সঙ্গে ছায়ার মতো থেকে যাচ্ছে। উদাহরণ দিয়ে ঠাকুর একটি গল্প বলেছেন যে কোন এক চোর ব্যক্তি কোন এক গাছের উপরে গিয়ে উঠে পড়েছিল তাড়নার চোটে, ভয়ের চোটে।
উঠে পড়ে সেখানে রাত্রিবাস করছে শ্মশানে। এবং তারপরে দেখলেন যে নিচে এক সব সাধক বা তন্ত্র সাধক এসে মানে মৃতদেহটা ফেলে রেখে শুয়েছেন, তার উপরে নানান ক্রিয়াকর্ম করবে বলে সমস্ত রকম ব্যবস্থা সম্পন্ন করেছেন। করে ওই শবের উপরে অর্থাৎ মৃতদেহের উপরে বসে সাধনা করবে, ঠিক এই সময় বাঘ এসে সেই তন্ত্র সাধককে তুলে নিয়ে চলে গেল। তন্ত্র সাধকের মৃত্যু হলো, তার আর তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করা হলো না, মুক্তি হলো না। তখন ওপর থেকে, গাছের ওপর থেকে সেই যে লোকটি বসেছিল সে তখন ভাবছে এতটাই যখন কাজ সম্পন্ন হয়ে গেছে, আমি একবার নিচে নেমে দেখি, যা হয় হবে বলে সে তো কোনো জপ টপ কোনো কিছু জানে না, কোনো নিয়ম জানে না, কোনো কিছুই, শুধু মা গো জয় মা কালী এইরকম টাইপের কথা বলে মৃতদেহের উপরে বসে মাকে ডাকতে শুরু করলেন। ওই কয়েকটি ডাকের মধ্যে মা সন্তুষ্ট হয়ে সশরীরে তার সামনে এসে হাজির করলেন। বললেন, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, কি চাইছো তুমি বর বলো। তখন সেই লোকটি বলল, মা আমি এ কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এই সাধনার সব কিছু প্রস্তুতি করলো তাকে নিয়ে গেল বাঘে, আর আমি সারা জীবনে জপ তপ ধ্যান ইত্যাদি কোনো কিছু জানি না মা, শুধু এই ওপর থেকে, গাছের ওপর থেকে নেমে এখানে এসে বসে একটু ভক্তি ভরে তোমাকে ডেকেছি, তাতেই তুমি সন্তুষ্ট হয়ে গেলে। মা তখন হাসছেন আর বলছেন, তোমার পূর্বজন্মের স্মৃতি তো কোনো কিছু মনে নেই, জন্মে জন্মে তুমি আমাকে পাওয়ার জন্য কত ধ্যান ধারণা করেছো, কত জপ তপ করেছো, এই জন্মে সেটা আর মনে নেই, তোমার সামান্যতম বাকি ছিল, তাই এখানে এই সময়ে অল্প একটু ডাকাতেই আমি তুষ্ট হয়ে গিয়েছি। অর্থাৎ তাতেই বোঝা যাচ্ছে যে জীব যখন যেখানেই যাক না কেন তার কর্মফল ছায়ার মতো তার সঙ্গে যেতে থাকে। জয় ঠাকুর, নমস্কার।